নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রচুর উদ্বোধন করেন, ভার্চুয়ালি করেন, মণ্ডপে গিয়ে করেন, জেলার পুজোগুলোকে ভার্চুয়ালি করেন, দক্ষিণ কলকাতা সহ কলকাতার কিছু পুজো মণ্ডপে তিনি নিজে গিয়ে সেখানে পুজোর উদ্বোধন করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কার্যত ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু এই রাজ্যের পুজো নয়, প্রতিবেশী রাজ্যের পুজো, এমনকি সুদূর আমেরিকা, ইংল্যান্ড, এমনকি বাংলাদেশের পুজোর উদ্বোধনেরও তিনি আমন্ত্রণ পেয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উদ্বোধনী অনুষ্ঠানে যান না, কিন্তু প্রচুর মণ্ডপ তিনি ঘোরেন, এবারও ঘুরবেন। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চল থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় যাবেন। তার কাছেও বিদেশে পুজো উদ্বোধনের আমন্ত্রণ এসেছিল, কিন্তু তিনি পুজোর সময় তো নিশ্চয়ই তিনি আর বিদেশে যাবেন না, মানে তিনি জানিয়ে দিয়েছেন তার অপরাগতার কথা। অর্থাৎ 2024 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির, তাদের বিরোধী দলনেতা এবং তাদের রাজ্য সভাপতির পুজো উদ্বোধনের যে আমন্ত্রণ পেয়েছেন তা গত বছরের থেকে দ্বিগুণেরও বেশি। এবং শুভেন্দু অধিকারী কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে খুব একটা পিছিয়ে নেই এই আমন্ত্রণের নিরিখে। এটা অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ ঘটনা বলে আমার মনে হয়, কারণ এবারে তো নির্বাচন এসে গেল। দুর্গোৎসব, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, ছট পুজোর পরেই বাংলায় এসআইআর খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে। রাজনৈতিক উত্তেজনা বাড়বে, পারদ চড়বে চরচর করে। এই আবহে এবার দুর্গাপুজো হচ্ছে, এবং সেই দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী কটা উদ্বোধনের আমন্ত্রণ পেয়েছেন, বিরোধী দলনেতা কটা পেয়েছেন, তা তুল্যমূল্য বিচার কিন্তু হবে। এবং বিরোধী দলনেতা গতবারের থেকে দ্বিগুণেরও বেশি আমন্ত্রণ পত্র পেয়েছেন, মুখ্যমন্ত্রী সব থেকে বেশি পেয়েছেন। কিন্তু শুভেন্দু বাবু, শ্রমিক বাবু দুজনেই অ্যাব্রডে পুজো উদ্বোধনের আমন্ত্রণ পেয়েছেন, পড়োশি রাজ্যে আমন্ত্রণ পেয়েছেন উদ্বোধন করার। এটাও একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। এবার আসে, দেখুন, আদালতে প্রতিনিয়ত রাজ্য সরকার ভৎসিত হয়, থাপ্পড় খায়, এগুলো আমরা জানি। সাম্প্রতিককালে শুনেছেন কোনো বিষয়ে রাজ্য সরকার হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে কোনো বড়সড় স্বস্তি পেয়েছে, কোনো রায় তাদের ফেভারে এসছে? এসএসসি নিয়ে লাজে গোবরে হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেই দিয়েছে যে নয়নের মণিদের ব্যাকডোর দিয়ে পরীক্ষায় বসানো, চাকরি পাওয়ার জন্য রাজ্য সরকারের এই তৎপরতা তারা ধরে ফেলেছেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কি সুপ্রিম কোর্টের নির্দেশ পড়েননি? দাগিদের ওয়ে সওয়াল করতে গেছিলেন কেন? বহু মানুষের জীবন নষ্ট করেছে এই এসএসসি শিক্ষা পর্ষদ, রাজ্য সরকার, এটাও সুপ্রিম কোর্ট বলেছে। এরপরে তো প্রাথমিকের সিদ্ধান্ত আসবেই। তাই আদালত থেকে কখনো স্বস্তি এরা পায় না, কিন্তু আদালতে বারে বারে যায়, নামি দামি আইনজীবী নিয়োগ করে। হাইকোর্টের রায়, সিঙ্গেল বেঞ্চের রায় পছন্দ হলে ডিভিশন বেঞ্চের রায় পছন্দ হলে সুপ্রিম কোর্ট, চলতেই থাকে। মাঝে রিভিউ পিটিশন নিয়ে অনেক কথা বলেছিল। অভিষেক মনু সিংভি বলেই দিয়েছেন যে রিভিউ পিটিশনের সুরাহা মেলার সম্ভাবনা নেই বললেই চলো, বাস্তবে তাই হলো। দিদিমণি রিভিউ পিটিশনের গাল গল্প বাজারে ছেড়ে কিছুটা সময় কিনতে চাইলেন, কিন্তু আলটিমেটলি যেটা হলো, ওই চাকরি বাতিলের রায়টাই কিন্তু বহাল থাকলো। দেখুন, আরজি কর আন্দোলনের বর্ষপূর্তি হয়ে গেছে, এখনো প্রকৃত খুনি ধরা পড়েনি বলে নাগরিকদের বড় অংশের বিশ্বাস। তিলোত্তমার বাবা মাও নিয়মিত আদালতে সওয়াল জবাবে যান, তারা মামলা করেছেন। সীমা পাহুজা, যিনি সিবিআই এর তদন্তকারী অফিসার, তার উদ্দেশ্যে রীতিমতো ভৎসনা করেছিলেন তিলোত্তমার বাবা মা। সেই আন্দোলনের মুখ কারা কারা ছিল? জুনিয়র ডক্টরস ফ্রন্টের অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার, আরো অনেকে। সুবর্ণ গোস্বামীর মতো চিকিৎসকরাও ছিলেন। অনিকেত খুব পড়াশোনায় ভালো ছেলে, ঝাড়গ্রাম অঞ্চলের ছেলে,
নিজের যোগ্যতায় সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়ে পাশ করে এমডি করছে, তার এখন ওই সিনিয়র রেসিডেন্ট বলে যে পোস্টটা আছে সেখানে তার নিয়োগ পাওয়ার কথা। পোস্ট গ্রাজুয়েটের পারফরমেন্স এবং তার ভিত্তিতে কাউন্সিল, তাহলে অটোমেটিক্যালি চয়েস হতো আরজিকর। তাকে পাঠানো হয়েছিল রায়গঞ্জ, মামলা হয়। মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন অনিকেতকে ওই আরজিকরেই বহাল রাখতে হবে। গেছিল কেন রাজ্য সরকার? অনিকেত তো মেধার ভিত্তিতে কাউন্সিলিং এর মাপকাঠিতে আরজিকরে পোস্টিং পেয়েছিল। যেহেতু সে অভয়া মঞ্চের সদস্য, তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছিল এবং একটা আপোষহীন লড়াকু মনোভাবের এই তরুণ, যে ধমকি চমকির মুখে মাথা নত করবে না। ওদের রাজনীতিকে আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে, কিন্তু এই ছেলে মেয়েগুলোর চোখ মুখগুলো কি উজ্জ্বল দেখেছেন? এদের একটা আদর্শ আছে, এরা একটা ন্যায় বিচারের জন্য পথে নেমেছে। এদের রাজনীতি ভিন্ন হতে পারে, সেটা নিয়ে আমি বলবোই না কিছু। আমি তাদের রাজনীতির সঙ্গে সহমত নই, আমি কোন ধরনের বাম রাজনীতির সঙ্গে সহমত নই, কিন্তু তা বলে এই ছেলে মেয়েগুলোকে তো আমি অবজ্ঞাও করতে পারি না। একটা জেদ নিয়ে, একটা সংকল্প নিয়ে তারা পথে নেমে বিচার চেয়েছে তিলোত্তমার হত্যাকাণ্ডে। পরিস্থিতি যেই একটু শিথিল হয়েছে, রাজ্য সরকার দাঁত নখ গুলো বার করেছে কিভাবে এদেরকে শাস্তি দেওয়া যায়, কিভাবে দূরবর্তী জেলাতে পাঠিয়ে দেওয়া যায়, যাতে এরা আর ওই তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় না নামতে পারে, মানুষকে যাতে সংগঠিত করতে না পারে। কিন্তু মুখ পড়ল আদালতে। অবিবেচকের মতো কাজ করলে, নিয়ম বহির্ভূত ভাবে কাজ করলে, 14 তলার ইগোকে স্যাটিসফাই করার জন্য যদি সব রকম নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখানো হয়, তার পরিণতি এরকমই হয়। আরো একবার প্রমাণ হলো আদালতের রায়। লজ্জা শরম বলে তো ওদের আর কিছু নেই। মানে অ্যাডভোকেট জেনারেল বিচারপতি রায় লিখতে যাচ্ছেন, বলছেন আপনি লিখবেন না, আপনি ছেড়ে দিন। ওই রানী বিড়লা কলেজের অধ্যক্ষের মামলাটায় প্রভাবশালী পরিবারের আত্মীয় যুক্ত না, অ্যাডভোকেট জেনারেল দৌড়ে গেছেন বিচারপতির উদ্দেশ্যে যে আপনি রায় লিখবেন না, আপনি মামলা ছেড়ে দিন। সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বলেছিল, মাননীয় অ্যাডভোকেট জেনারেল কি সুপ্রিম কোর্টের রায় পড়তে পারেননি নাকি বুঝতে পারেননি? কি তিরস্কার, কি তিরস্কার! এই আদালতে এরা বৎসিত হবে, নিন্দিত হবে, সমালোচিত হবে, তাও থেকে শিখবে না, তাও থেকে শিখবে না। করদাতাদের টাকায় নামি দামি আইনজীবীকে নিয়োগ করে ওই 14 তলার ইগো স্যাটিসফাই করার জন্য এই রাজ্য সরকার বারবার আদালতে যায়, হেরে ভূত হয়, তাও এদের শিক্ষা হয় না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যেমন কলকাতার যা পরিস্থিতি, মহানগরিক বললেন 12 ঘন্টার মধ্যে জল নেমে যাবে, 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও অনেক জায়গায় জল নামেনি। দিদিমণি ডান্ডিয়া নাচ করছেন, পুজোর উদ্বোধন করে বেড়াচ্ছেন, এর ঘাড়ে দোষ ওর ঘাড়ে দোষ চাপাচ্ছেন, একটা কল্পিত প্রতিপক্ষকে খাড়া করে নিজেদের অপদার্থতা ঢাকার চেষ্টা করেন। যেভাবে পূর্ব কলকাতার জলাভূমিকে বুঝিয়ে বেআইনি বহুতল হয়েছে, কলকাতা শহরটার ঢাল পূর্ব দিকে, ওখান থেকে জল ওই জলাভূমিতে যায়, তারপরে বিদ্যাধরী নদীতে গিয়ে পড়ে। সেখানে অবৈধ নির্মাণ, বহুতল, রেস্টুরেন্ট, কত কি হয়েছে, কেউ দেখেনি, কেউ কিছু জানতো না। তার পরিণতি হচ্ছে এটা। জমি হাঙরদের নজরে পড়েছে জলাভূমি। এই কলকাতা শহরের লাগোয়া শ্রীভূমি অঞ্চলে কিভাবে নয়নজুলি ভরাট করা হয়েছে, উন্নয়নের জন্য পরিবেশকে ধ্বংস করা হয়েছে, যত্রতত্র বেআইনি নির্মাণ হয়েছে। 15 বছর ধরে তৃণমূল কলকাতা পুরসভার ক্ষমতায় আছে, কিছু দেখেও দেখেনি। এখন সব সাধু সাজছে, বলছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কলকাতার নিকাশি সংস্কারের জন্য বিগত বছরে কি সদর্থক পদক্ষেপ নেওয়া হয়েছে? একবার এডিবির টাকায় বিকাশবাবু তখন ছিলেন, শুরু হয়েছিল কাজ।
তারপর থেকে তো এরা ক্ষমতায় আছে 15 বছর। কলকাতার নিকাশি ব্যবস্থা সংস্কারের জন্য এরা কি উদ্যোগ নিয়েছে? একটা কল্পিত প্রতিপক্ষকে খাড়া করে মাননীয় দায়ভার ছেড়ে ফেলতে চাইলেই তো পারবেন না। সিএসসি কে আজকে তিনি কাঠগড়ায় তুলছেন। সিএসসি তহবিলে মোটা মাল দিয়েছে, মোটা মাল। হ্যাঁ, এগুলো হচ্ছে গটাপ। যদি আপনি কলকাতার মানুষকে সত্যি সুরাহা দিতে চান, তাহলে কলকাতা এবং শহরতলির বিদ্যুৎ সরবরাহের যে মনোপলি সিএসসি এনজয় করছে দীর্ঘদিন ধরে, সেই মনোপলিকে ভাঙার চেষ্টা করুন। অন্য সংস্থাকেও কলকাতার মানুষকে বিদ্যুৎ সরবরাহের সুযোগ দিন। মানুষের কাছে চয়েস থাকুক, তারা কার কাছ থেকে নেবে। দুর্ভাগ্যের বিষয়, একমাত্র শহরেই কলকাতা যেখানে কলকাতার মানুষের কাছে কোনো বিকল্প নেই কোন সংস্থার কাছ থেকে তারা বিদ্যুৎ কিনবেন। তারা বাধ্য হচ্ছেন সিএসসির এই দাদাগিরি সহ্য করতে। আপনি লোকের চোখে ধুলো দিচ্ছেন। সিএসসি কে কাঠগড়ায় তুলে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ওরা কত টাকা দিয়েছে তৃণমূলের তহবিলে, সেটা পাবলিক ডোমেনে আছে। বাম আমলের শেষ দিকে কলকাতার মানুষকে 100 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা ছিল। সিএসসি মাত্র দেয় এখন 25 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে। কই আপনার বিদ্যুৎ মন্ত্রী একবারের জন্য এই বিষয় নিয়ে সরব হয়েছেন? বামেদের পৃষ্ঠপোষকতায় এই আরপিজি গোষ্ঠী এই মনোপলিটা তৈরি করেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন সম্ভবত শঙ্কর সেন। তিনি কিন্তু মৌচাকে ঢিল মেরেছিলেন, কিন্তু যখন দেখলেন ওই বাম শাসকরাই বেশ সুন্দর সহাবস্থানে আছেন এই গোয়েঙ্কাদের সঙ্গে, পরের বার তিনি নির্বাচনের তাড়াননি। আপনার দলে কোনো শঙ্কর সেনের মতো মানুষ থাকবেন না আপনারা জানি। কিন্তু যে সংস্থাকে কাঠগড়ায় তুলছেন, সেই সংস্থা আপনাদের দলীয় তহবিলকে ভালো রকম পুষ্ট করে। ওসব তর্জন গর্জন আপনার লোক দেখানো আমরা সব বুঝি। আবার একটা নতুন বিষয় আসবে, এই বিষয়টা থেকে মানুষের নজর সরে যাবে। পরিস্থিতি যা ছিল তাই থাকবে, এটাই বাস্তব। দিদিমণি এখন নাটক করছেন, নাটক। ভোটের মুখে, পুজোর মুখে 10 জন সহনাগরিক বেঘরে প্রাণ দিল। মুখ্যমন্ত্রীকে তো কিছু করতে হবে। কল্পিত প্রতিপক্ষ খাড়া করে নিজেদের দলের পরিচালিত পুরসভার অপদার্থতা ঢাকার অক্ষম চেষ্টা করছেন তিনি, কিন্তু পারছেন না।